আসসালামু আলাইকুম। এসআই সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব পদার্থবিজ্ঞানের ওয়ান শট এমসিকিউ। আজকে আমরা খুব সহজে শিখব এসএসসি পদার্থবিজ্ঞানের কম সময়ের মধ্যে কিভাবে 25টি এমসিকিউ দাগানো যায়। তো আমরা আজকে কি প্রত্যেকটা অধ্যায় থেকে টাইপ ভিত্তিক এমসিকিউ শিখব, কিভাবে প্রত্যেকটা অধ্যায় কিভাবে কোন টাইপ থেকে ম্যাথের এমসিকিউ গুলো আসে। আজকে আমরা এই ক্লাসে শিখব সূত্র দিয়ে কি কি ম্যাথের এমসিকিউ আসে। আজকে আমরা সেগুলো সমাধান করব। তো আজকে আমরা ক্লাসটা শুরু করতেছি। তো দেখো, প্রথম অধ্যায়টা আমাদের কি, প্রথম অধ্যায় নাম হচ্ছে ভৌত রাশি ও তাদের পরিমাপ। এই অধ্যায় থেকে কিভাবে এমসিকিউ আসে আমরা কি এখন সেগুলো দেখব। আর যেগুলো মুখস্থ তোমরা কি বই দেখবে মুখস্থ করবে। তো দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে যে নিচের কোনটি লব্ধি রাশি। ধরো যে আছে লব্ধি রাশি, লব্ধি রাশি কিন্তু অনেকগুলো, এগুলো মুখস্থ কি আমাদের জন্য টাফ। তো আমরা কি করবো, মৌলিক রাশি সম্পর্কে জানবো। এখন দেখো মৌলিক রাশি সম্পর্কে আমরা কি জানি, দেখো মৌলিক রাশি কয়টা আমাদের, মৌলিক রাশি হচ্ছে মৌলিক রাশি, দেখো মৌলিক রাশি কয়টা আমাদের 7টা। কি কি আমরা দেখি, আজকে দৈর্ঘ্য, সময়, ভর, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাপ, পদার্থের পরিমাপ, দীপন তীব্রতা, দীপন তীব্রতা, তীব্রতা। দেখো আমরা যে কি কি লিখছি, দৈর্ঘ্য, সময়, ভর, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা নাম যদি আমরা কি মুখস্থ রাখি তাহলে কি আমরা এই ধরনের এমসিকিউগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবো। তো দেখো এই 7টা মৌলিক রাশির নাম মুখস্থ থাকতে হবে। তো দেখো এখন বলছে কি নিচের কোনটি লব্ধ রাশি। তো দেখো এটা কি তাপমাত্রা, সময়, ভর, দৈর্ঘ্য। দেখো সময় কি আমাদের মৌলিক রাশি, তাহলে এটা কি আমাদের এই অংশটা বাদ, অপশনটা বাদ। তাহলে এবার হচ্ছে ভর, ভর কি আমাদের মৌলিক রাশি, এই অপশনটাও বাদ। এবার হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো আমাদের মৌলিক রাশি, এই অপশনটাও বাদ। তাহলে এখন বাকি আছে কি তাপ, তাপ কিন্তু আমাদের কি মৌলিক রাশি নয়। অ্যান্সার কি হবে তাপমাত্রা। আমরা 2 নম্বর প্রশ্নটা কি বলছে কি নিচের কোনটি মৌলিক রাশি। তো দেখো মৌলিক রাশি কি কি বলছে, দেখো অপশন কি আছে বেগ, তাপ, বল, সময়। তো বেগ, বেগ কি আমাদের মৌলিক রাশি আছে কি নাই, অপশন কি এটা বাদ। আচ্ছা তাপ, তাপ তো আমাদের মৌলিক রাশি নয়, তাহলে এটাও বাদ। বল, বল কি আমাদের মৌলিক রাশি নয়, তাহলে এটাও বাদ। তাহলে কি সময়, দেখো সময় আমাদের কি একটা মৌলিক রাশি, তাহলে অ্যান্সার কি হবে আমাদের সময়। তাহলে আশা করি এইভাবে এমসিকিউ তোমরা পারবে। এখন আমরা পরের অ্যান্সারটা দেখি, বলছে 1 পিকোমিটার সমান কত মিটার। তো এগুলো আছে মুখস্থ এমসিকিউ, তোমরা বইয়ের কত পৃষ্ঠা দেখবে 15 এবং কি 18, 15 এবং 18 এই দুটো পেজ তোমরা কি ভালো করে পড়বে। এই ধরনের এমসিকিউ কি তোমাদের 15 এবং 18 পেজে আছে। তো এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। 1 পিকোমিটার সমান কত মিটার, তাহলে 1 পিকোমিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -12 মিটার। একটা অঙ্ক করে দেখো, ভার্নিয়ার স্কেলের 50 ঘর সমান প্রধান স্কেলের 49 ঘর। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর সমান 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত। আমরা কি এনসার সলভ করে দেখো, বলছে ভার্নিয়ার ধ্রুবক কত। আর ভার্নিয়ার ধ্রুবক সমান কি জানি, ভিসি ইকুয়াল এস ডিভাইডেড এন। এন দেখো ভিসি কি, ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, আর এস কি আমাদের হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান। আর এদিকে আমাদের এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। তো দেখো আমাদের প্রশ্নে কি বলছে, ভার্নিয়ার স্কেলের 50 ঘর সমান। তো দেখো বাংলার কি এন এর মান কত আছে 50, আমরা কি করবে যে এন এর জায়গায় 50 বসিয়ে দেব 50। এবার দেখো হচ্ছে প্রধান স্কেলের 49 ঘর, 49 ঘর প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর সমান 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত। দেখো আমাদের এস এর মানটা কত আছে 1 মিলিমিটার, তাহলে আমরা কি করব যে 1 মিলিমিটার বসিয়ে দেব 1 মিলিমিটার। তো দেখো 1 কে যদি আমরা 50 দিয়ে ভাগিয়ে দিই কত আসে দেখি, ক্যালকুলেট করি আমরা। 1 ভাগ 50
0.2 মিটার, 0.2 মিলিমিটার। আমাদের অ্যান্সার কি হবে? 0.2 মিলিমিটার, খ নাম্বার। তাহলে আমাদের অ্যান্সার কি? খ নাম্বার। এবার আমরা পরের একটা এমসিকিউ দেখবো। এখন আমরা 5 নম্বর এমসিকিউ দেখবো। 5 নম্বর এমসিকিউ বলছে কি রৈখিক স্কেলের পাঠ সংখ্যা 4 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে তারের ব্যাস কত মিলিমিটার? ন্যূনাঙ্ক কত আছে? 0.01। তো আমরা এই অ্যান্সার কিভাবে করব? দেখো, খুব সহজে নির্ণয় করব। আমরা কি লিখব? সূত্রটা লিখব, D ইকুয়াল m প্লাস l ইনটু lc। দেখো এই যে D কি? D হচ্ছে তারের ব্যাস, আর m হচ্ছে রৈখিক স্কেল পাঠ, আর হচ্ছে l হচ্ছে বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা, আর lc কি? লঘিষ্ঠ গণাঙ্ক বাকি গুণাঙ্ক। দেখো আমরা কি করব? প্রশ্নের যে মানগুলো আছে সেই মানগুলো আমরা কি এই সূত্রে অ্যাপ্লাই করব। তো দেখো প্রথমে কি আছে? 4 মিলিমিটার, 4 মিলিমিটার প্রধান স্কেলের রৈখিক পাঠ সংখ্যা কি লিখব? 4 প্লাস l মানে প্রধান স্কেলের ভাগ সংখ্যা 50 ইনটু lc মান কত আছে? 0.01। এটা আমরা ক্যালকুলেশন করে দেখি। 4 প্লাস 50 ইনটু 0.01, 4.5। তাহলে आंसर কি? 4.5। আমরা কি দেখব? 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলছে কি কোন স্পাইট ক্যালিপাসে ভার্নিয়ার দুর্বকের মান 0.0 সেন্টিমিটার হলে ভার্নিয়ার দুর্বকের ভাগ সংখ্যা কত? একটু আগে আমরা কি সূত্র দেখছিলাম? VC ইকুয়াল S ডিভাইডেড M। বা দেখো যে আমাদের কি চাইছে প্রশ্নে? ভাগ সংখ্যা, তাহলে কি ইন এর মান চাইছে। তাহলে আমরা কি করব? এটাকে এই পাশে পার করে দেব। L ইকুয়াল S ডিভাইডেড VC ইকুয়াল। এখন আমরা কি করব? প্রশ্নের মানগুলো সূত্রে অ্যাপ্লাই করব। কিভাবে দেখো, প্রশ্নের মধ্যে কি আছে? ভার্নিয়ার দুর্বকের মান দেওয়া আছে, VC এর মানটা দেওয়া আছে, S এর মান দেওয়া নেই। S এর আমাদের কি জায়গায়? ভার্নিয়ার প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ সংখ্যা। তো দেখো যখন তোমার প্রশ্নে কি এস এর মান দেওয়া না থাকে তখন কি ধরবো? তোমরা এস এর মানটা 0.1, তখন তোমরা এস এর মান ধরবা 1 মিলিমিটার। তাহলে সবসময় কি তোমরা যখন দেখবা কোন একটা প্রশ্নে কি এস এর মান দেওয়া নাই, তোমরা কি ধরবা? তার মান ধরবা 1 মিলিমিটার। তো এখন কি মানগুলো বসাই দিই। দেখো 1 মিলিমিটার ডিভাইডেড 0.005 সেন্টিমিটার। দেখো এই জায়গায় অঙ্কের মধ্যে একটা প্যাচ আছে, কি আছে দেখো? আমাদের প্রথমটা একক কি আছে? মিলিমিটার, আর দ্বিতীয়টা একক কি আছে? সেন্টিমিটার। তাহলে কি করতে? অবশ্যই দুইটার একক কি সেম থাকতে হবে। তো তুমি কি করতে পারো? মিলিমিটারকে সেন্টিমিটার নিতে পারো অথবা সেন্টিমিটারকে মিলিমিটার নিতে পারো, যেগুলো একভাবে করলে কি হবে? দেখো আমরা করি অঙ্কটা। ইকুয়াল তাহলে 1 মিলিমিটার ডিভাইডেড 0.005 সেন্টিমিটার ইনটু এটাকে আমরা মিলিমিটার নেব। তাহলে কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। 10, এটা আমরা ক্যালকুলেটর বার করে দেখি। 1 ডিভাইডেড 0.005 ইনটু 10, তাহলে দেখো এটা মান আমাদের কত আসে? 20। তাহলে আমাদের কি? গ নাম্বার 20। এবার আমরা পরের অ্যানসারটা দেখব। দেখো এবার সাধারণ অ্যানসারে কি বলছে? S ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার হলে বা সমীকরণে ইউটি এর মাত্রা কত? তাহলে দেখো কোন একটা কি সমীকরণ দেওয়া থাকলে কিভাবে মাত্রা নির্ণয় করব? দেখো আমার সমীকরণটা কি আছে এই জায়গায় দেখি আমরা এই জায়গায়। S ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। দেখো এটা কি আছে? S, S মানে কি? দূরত্ব। তাহলে আমরা দূরত্বের মাত্রা কি জানি? L। আমরা দূরত্বের মাত্রা কি জানতেছি? L ইকুয়াল ইউটি। আর দেখো এই যে প্রত্যেকটা পদে কি হবে? মাত্রা হবে L হবে। কিভাবে? দেখো ইউটি এস দিলে আমরা কি লিখতে? দেখো ইউ মানে কি? আদিবেগ। আদিবেগের মাত্রা কি? দেখো L T ইনভার্স 1। এর টির মাত্রা কি? T।
দেখো এই যে টি আর এটি কাটা যায়, তাহলে কি থাকে শুধু এল প্লাস, আমি মাত্রা জানি এল টি ইনভার্স 2, কিন্তু টি এর মান দাও, এই যে টি টি ওভার স্কয়ার আছে, টি মাত্রা কি জানি আমরা, সময় মাত্রা, টি মানে কি সময়, সময় মাত্রা কি জানি আমরা টি, তো সময় মাত্রা টি, তারপর কি আছে স্কয়ার, স্কয়ার, তো এই টি আর এটি কাটা যায় কি থেকে যায় এল থাকে, তাহলে দেখো আর প্রত্যেকটার মাত্রা কি থাকবে এল, মানে দূরত্বের মাত্রা কি আমাদের এল, তাহলে আমরা প্রশ্নে বলতে পারি কি ইউটি এর মাত্রা কি হবে, যে আমাদের এল হবে। তো দেখো এখন আমরা গতি অধ্যায়ের কয়েকটা এমসিকিউ সলভ করব। দেখো গতি অধ্যায়ের 8 নম্বর প্রশ্ন কি বলছে, করিম করিম তার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার একটি বৃত্তাকার ট্রাক একবার ঘুরে আসলো, তার স্মরণ কত। তাহলে এমসিকিউ আমরা কি করব, প্রথমে একটা বৃত্তাকার পথ আর্ট করব। দেখো আর সাপোজ তুমি করিম এই জায়গাতে কি করলো, যাত্রা শুরু করলো, পুরোটা 30 মিটার যাত্রা কি হবে, এই জায়গায় শেষ হবে, মানে কর্মের যাত্রা যে জায়গায় শুরু হয়েছে সেই জায়গায় আবার তার যাত্রা শেষ হয়েছে, তাহলে এই জায়গাটা কি নির্ণয় করতে হচ্ছে, স্মরণ। সবসময় মনে রাখবা যে জায়গায় যাত্রা শুরু করে যদি আবার সেই জায়গায় চলে আসে, ওই যে যাত্রা ওইটা যদি কি স্মরণ নির্ণয় করতে বলে, তাহলে ওই যে স্মরণ কি হবে, শূন্য হবে, কারণ যে কোনো স্মরণ ঘটে নাই, তাহলে এনসি কি হবে আমাদের 0 মিটার। এবার আমরা পরের প্রশ্ন দেখবো। দেখো নানা প্রশ্ন বলছে কি, একটা গ্রাফ দিচ্ছি, বলছে লেখচিত্রে প্রদর্শিত বস্তুটি কিভাবে চলবে। দেখো একটা লেখচিত্র দিচ্ছে, বলছে লেখচিত্রে প্রদর্শিত বস্তুটি কিভাবে চলবে। দেখো যে সময় দেখেছে বেগ, সময়ের সাথে সাথে আমাদের কি বলতেছে, বেগ বাড়তেছে, সময়ের সাথে সাথে কি হইতেছে, আমাদের জায়গায় বেগ বাড়তেছে, যদি সময়ের সাথে সাথে বেগ বাড়ে সেটাকে আমরা কি বলি, সমত্বরণ বলি। তাহলে আমাদের কি বস্তু কিভাবে চলতেছে, সমতরণে, অপশন দুটো অসমতরণে, কি বলে সমতরণে, তাহলে আমাদের কি সমতরণে। 10 নম্বর প্রশ্ন দেখো, 100 মিটার উঁচু থেকে বস্তু নিচে ফেলে দিলে এটি কত বেগে মাটিতে পড়বে। তো দেখো 100 মিটার থেকে, সাপোজ আমাদের বস্তু কি আছে এই জায়গায়, বস্তু এই বস্তু যদি আমরা এই যে মাটিতে ফেলে দেই, যখন আমরা এই বস্তুকে মাটিতে ফেলে দেবো, তখন যে প্রথমে এই বস্তুটার আদিবেগ কি ছিল, ইউনিট কি ছিল 0 মিটার পার সেকেন্ড। যখন আমরা উপর থেকে একটা নিচে ফেলে, যখন আমরা কি উপর থেকে একটা কোনো বস্তু নিচে ফেলে দেবো, তখন তার মধ্যে কি একটা অভিকর্ষ ত্বরণের মান কাজ করে, সেটা কি হচ্ছে জি, পজিটিভ মান হবে, তাহলে কি জি মান হবে কি আমাদের পজিটিভ। আমি বলছি কি এই যে এই জায়গাটা মাটিতে ফেলে দেওয়ার সময় তার বেগ কত ছিল, মানে ভি কত ছিল, তাহলে আমার সূত্র কি জানি, দেখো বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। তো দেখো আমাদের আদিবেগ কি জায়গায় 0, তাহলে এটা কি লেখার দরকার নাই, তাহলে ভি স্কয়ার ইকুয়াল 2gh ইকুয়াল ভি স্কয়ার ইকুয়াল, এখন মান বসাই দেবো। দেখো 2 ইনটু জি মান কত আমরা ধরবো 9.8 ইনটু এইচ মান কত আছে আমাদের 100 মিটার, তাহলে কি হবে 100 মিটার হবো ইকুয়াল, এই পাশে কি স্কয়ার আছে, স্কয়ারটা আমরা দুই পাশে পার করে দেই, কি রুট, তাহলে ক্যালকুলেশন করি আমরা 2 ইনটু 9.8 ইনটু 100 ইকুয়াল, আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, রুট 2 into 9.8 into 100 equal 44.27। তোমার आंसर হচ্ছে কি 44.27, তাহলে 40.27 খ নাম্বার আমাদের आंसर কি আমাদের খ নাম্বার। যখন তোমরা কি ক্যালকুলেটর ক্যালকুলেশন করবে তো অবশ্যই ব্র্যাকেট দিয়ে করবে, নাহলে কি आंसर ভুলের সম্ভাবনা থাকবে। তাহলে এবার কি আমরা পরের आंसरটা করব। দেখো আমাদের 11 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন সমীকরণটি সঠিক। তোমাদের এই কি অনেক এমসিকিউ আছে, তোমাদের এই নিয়মে কি অনেক এমসিকিউ আসতে পারে। বলছে নিচের কোন সমীকরণটা সঠিক। দেখো কি আছে a v স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস 2a, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটা এই পাশে পার করে দিলে গুণ হয়ে যায়, আমরা কি লিখতে পারি, এটা 2as v স্কয়ার মাইনাস u স্কয়ার, এই যে 2 এটা কি হচ্ছে আমার এই পাশে
পার করে দিচ্ছি, মানে বেশি ভাগাচ্ছে বেশি কি হয়েছে গুণ হয়ে যাবে, লিখছি আমরা বা, তাহলে এইটাকে যদি আমি পার করে দিই কি হয় না দেখো 2as প্লাস ইউ স্কয়ার ইকুয়াল ভি স্কয়ার, তাহলে আমরা সাজিয়ে লিখবো কি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, তাহলে এদিকে আমাদের একটা সঠিক সূত্র। তাহলে এনসি কি হবে আমাদের ক নাম্বারটা। পরের অপশনগুলো আমরা দেখি, দেখো কি বলছে t ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইকুয়াল ইনটু কি a, তাহলে কি আমাদের সূত্র কি এটা অবশ্যই ভুল, কারণ এই যে কি হতো a ইকুয়াল কি হতো ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইনটু t, তাহলে কি এটা আমাদের ভুল। এই যে কেসে s ইকুয়াল t ডিভাইডেড v, আমরা কি জানি সমাধান কি s ইকুয়াল vt হয়, তাহলে এটাও কি ভুল। দেখো এবার ইউ প্লাস এস এ প্লাস হাফ এটি, এটা কি এটাও আমাদের ভুল। এই সূত্র কি হবে কারেক্ট সূত্র s ইকুয়াল কি হবে ইউ2 প্লাস হাফ এটি স্কয়ার, তাহলে কি এই তিনটা আমাদের অপশন ভুল, এটা আমাদের রাইট অ্যানসার। এবার আমরা পরের অ্যানসার দেখব। এখন আমরা 12 প্রশ্নের সমাধান করব। দেখো এখন আমরা 12 নম্বর অ্যানসারটা সমাধান করব। তো 12 নম্বর অ্যানসার বলছে কি দোলনায় দোলনা, দেখো 12 নম্বর অ্যানসার বলছে দোলনায় দোলতে থাকা শিশুটির গতি হলো ভ্রমণ গতি, চলন গতি নাকি সরল স্পন্দন গতি, অপশন 3 দেওয়া আছে। দেখো তাহলে দেখো যে আমরা চিত্র দেখি, বাচ্চারা কি যখন দোলনায় দোল যখন কি দোলনার দোল যখন কি বাচ্চারা দোলনা দোল খায় তখন কি একবার কি এদিকে যায় আবার কি একবার এদিকে যায়, তো এই যে গতিটা আমাদের একবার এদিকে যায় একবার কি এদিকে যায়, এটা হচ্ছে আমাদের কি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি এক ধরনের কি সরল স্পন্দন গতি, তাহলে আমাদের অ্যানসার কি হবে গ নাম্বার। 14 নম্বর প্রশ্নটা কি বলছে 54 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড। দেখো এই সব নিশ্চয়ই আমরা কিভাবে করবো, দেখো এখানে কি আছে 54 কিলোমিটার পার আওয়ার, তো প্রতি কি লাগবে আমরা 54 ইনটু এটা কিলোমিটারটা কি নেব আমরা মিটারে নেব, তো মিটারে কি অ্যানসার দিয়ে গুণ করতে হয় ডিভাইডেড এই যে পার আওয়ার, এটা মানে কি নিচে আমাদের কি আছে ঘন্টা, এই ঘন্টাকে আমরা কি নেব সেকেন্ড নেব, ঘন্টা থেকে 1 ঘন্টা সমান কি 3600 সেকেন্ড, আমরা কি হবে যে 3600 দিয়ে ভাগ দেব ইকুয়াল 10 কি কাটা, তারপর কি থাকে 540 নিচে থেকে কত 36, তাহলে আমরা ভাগ দিলে কথা দেখি 540 ডিভাইডেড 36 15, তাহলে আমার অ্যানসার কি হবে 15 মিটার পার সেকেন্ড গ নাম্বার। তাহলে আমাদের অ্যানসার কি গ নাম্বার 15 মিটার পার সেকেন্ড। এখন দেখো তুমি কি অ্যানসারে কি এখন দেখো তুমি অ্যানসার কিভাবে শর্টকাটে করবে, তোমাদের কি এই জায়গায় যে মানটাই দেখ সেই মানটা কি হবে তোমরা 3.6 দিয়ে ভাগ দিবা, মনে রাখবা যে মানটা যে দেওয়া থাকবে সেই মানটা কি করবা 3.6 দিয়ে ভাগ দিবা, 3.6 দিয়ে ভাগ দিলে কি এই মানটাই আসবে। এবার আমরা দেখবো কি 14 নম্বরটা, 14 মানে ছিল বলছে কি মুক্তভাবে পড়ন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে 3 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো আমরা কি পরন্ত সূত্র কি জানি h প্রপোর্শনাল t স্কয়ার, এই সময় কি লিখতে দেখো h1 ডিভাইডেড h2 ইকুয়াল t স্কয়ার 1 ডিভাইডেড t2 স্কয়ার। দেখো এটা থেকে আমরা কি বার করব এই দ্বিতীয় h এর মানটা বার করব, মানে পরের দূরত্বটা বলছে কি কত মিটার দূরত্ব অতিক্রম করে, এই প্রথম দূরত্বের মান দেওয়া আছে আমাদের কত 72 মিটার, আবার প্রথম টি মান দেওয়া আছে কত 6 সেকেন্ড, পরের টি মান দেওয়া আছে 3 সেকেন্ড, তাই কি মানগুলো আমরা এই জায়গায় অ্যাপ্লাই করে দেখো বা আমরা ক্যালকুলেশন করে আগে আর আগে গুণ হলে কি হয় দেখো h2 t1 স্কয়ার ইকুয়াল h1 t2 স্কয়ার বা h2 ইকুয়াল h1 ইনটু t2 স্কয়ার ডিভাইডেড t1 স্কয়ার। এখন কি মান বসে দেব, h1 এর মান কত আমাদের 72 ইনটু t2 এর মান কত হচ্ছে 3 সেকেন্ড, তাই 3 স্কয়ার ডিভাইডেড আর t1 এর মান কত 6, তাই 6 স্কয়ার। তাহলে দেখো এটা আমরা ক্যালকুলেশন দেখো এটা আমরা কি ক্যালকুলেশন করি দেখো 72 ইনটু 3 স্কয়ার মানে কি 9 ইনটু 9 ইকুয়াল হচ্ছে 648 ডিভাইডেড 6 স্কয়ার মানে 36 18
তাহলে আমাদের এটা অ্যান্সার হবে কত 18। কোনটা হচ্ছে ক নাম্বার, তাহলে অ্যান্সার কি আমাদের ক নাম্বার। এখন আমরা কি করব, কোন নাম্বার অ্যান্সার দেখব। দেখো 15 নম্বর অ্যান্সার দেখি, একটি বস্তুর একটি স্থান থেকে 4 মিটার সোজা পূর্ব দিকে, সেখান থেকে আবার কি সোজা উত্তর দিকে 3 মিটার অতিক্রম করলে বস্তুটির দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত? তাহলে দেখি আমরা একটা কি চিত্রের মাধ্যমে দেখবো। দেখো যে আমি কি লিখবো উত্তর, এটা হবে আমাদের দক্ষিণ, এটা হবে আমাদের কি পশ্চিম, এটা হবে পূর্ব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তো দেখো এখন বস্তু কি হচ্ছে, দেখো এবার প্রশ্ন কি হচ্ছে আমাদের 4 মিটার সোজা পূর্ব দিকে। দেখো 4 মিটার সোজা কি এদিকে আসলো পূর্ব দিকে, 4 মিটার কত মিটার আসলো 4 মিটার। তা বলছে কি সেখান থেকে মানে এই যে জায়গা থেকে, এই জায়গা থেকে বলছে কি সোজা উত্তর দিকে 3 মিটার, এই যে জায়গা থেকে সোজা কি উত্তর দিকে গেলে কত 3 মিটার, কি 3 মিটার। এখন বলছে দূরত্ব এবং সরণ, তার দূরত্ব কি এই জায়গা শুরু করে যাতে কি যে শেষ হয়েছে, এর পুরোটা মানটা কি আমাদের দূরত্ব, আর এই যে এই জায়গা থেকে এই যে সোজা যে মানটা সেটা কি আমাদের সরণ। তাহলে আমাদের সরণ কোনটা, এই মানটা, আমাদের এই যে মানটা হচ্ছে কি সরণ। তাহলে দেখো এর যদি আমরা লম্ব ধরি, যদি আমরা এই লম্ব ধরি কি আমাদের ভূমি, তাহলে কি অত দেখো আমরা কি এখন এইটার মান বাড়বে কিভাবে, দেখো পিতা সূত্র প্রয়োগ করে √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 4 স্কয়ার মানে কত 16 প্লাস 9 3 9 স্কয়ার মানে কত 3 স্কয়ার মানে কত 9, তাহলে তার সঙ্গে কত 25, √25 মানে কি 5, এটার মান কত আমাদের 5। এখন বলছে সরণ এবং দূরত্ব পার্থক্য কত, সরণ কত পেলাম আমরা 5, তাহলে দূরত্ব এই যে যাত্রা শুরু হয়ে এই যে তারপর কি হয়েছে এটা পুরো কি আমাদের দূরত্ব হবে, দূরত্ব কত 4 আর 3 যোগ করলে কত 7, দেখো তাহলে 7 থেকে মাইনাস করলে কত 5, 7 থেকে মাইনাস 5 করলে 2, তাহলে আমাদের অ্যানসার কি হবে 2, খ নাম্বার অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে গতির এই কটাই এমসিকিউ থাকবে, এরকম এমসিকিউ তোমাদের কি বোর্ড পরীক্ষায় আসে, এই প্রত্যেকটা কি তোমাদের বোর্ড পরীক্ষার এমসিকিউ। এখন আমরা কি পরে অধ্যায় দেখবো, পরের দিন হচ্ছে বল, আমরা বল অধ্যায়ের কয়েকটা এমসিকিউ দেখবো। দেখো এখন আমরা বল অধ্যায়ের এমসিকিউ দেখবো। দেখো প্রথম এমসিকিউ কি বলছে, 16 নম্বর এমসিকিউটা 20 মিটার পার সেকেন্ড বেগে একটি 50 গ্রাম ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলো, বলটির ভরবেগ পরিবর্তন কত? এমসিকিউটা আমি খুব সহজে কিভাবে নির্ণয় করব, দেখো আমাদের সূত্র জানি কি 2mv, এই সূত্রটা ব্যাখ্যা তোমাদের বইয়ের ফিজিক্স বইয়ের 72 পৃষ্ঠায় এই সূত্রটার ব্যাখ্যা আছে, তোমরা কি সে ব্যাখ্যাটা দেখতে পারো। এরকম আমরা কি এই সূত্র দিয়ে করবো, দেখো ইকুয়াল 2 m এর মান, এর মান কত বলছে আমাদের এত বেগে, বলছে 20 গ্রাম ভরে, তাহলে আমরা কি লিখবো ইনটু এই হচ্ছে কি গ্রাম আছে আমাদের, দেখো এই যে আমাদের ভরের মানটা কি আছে গ্রামে, আমাদের অবশ্যই কি নিতে হবে কেজিতে, আমরা কি করব দেখো 50 ডিভাইডেড 1000 ইনটু হচ্ছে বেগ, বেগের মান কত আমাদের জায়গায় 20 মিটার পার সেকেন্ড, তাহলে আমি কি ইনটু 20 ইকুয়াল, দেখো যে ক্যালকুলেশন করে আমরা ক্যালকুলেটরে 2 ইনটু ব্র্যাকেট 50 ডিভাইডেড 1000 ইনটু 20, এটা মান আসে আমাদের কত 2, তার মান আসে কত 2, এর অপশন কি আমাদের 2 কেজি পার মিটার সেকেন্ড আছে নাকি, এই তো গ নাম্বার आंसर। দেখো এককটা অবশ্যই তোমাদের এককটা দেখতে হবে, একটু কি ভরবেগ হচ্ছে কি কেজি মিটার পার সেকেন্ড, অনেক সময় কি করে অপশনগুলোতে কি তোমাদের এককটা কি পরিবর্তন করে দেয়, অবশ্যই তোমার
অবশ্যই তোমার কি অপশন দেওয়ার আগে কি এই রূপটা খেয়াল করবে তোমাদের রূপটা কি ঠিক আছে কিনা। এবার আমরা 17 নম্বর এমসিকিউ দেখি। 17 নম্বর এমসিকিউ কি বলছে, কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগের পরিবর্তন কিরূপ হবে। তো ভরবেগ আর বেগের সম্পর্ক আমরা দেখি। ভরবেগ P = mv। তো ভরবেগের সাথে বেগের সম্পর্ক কি সমানুপাতিক। দেখো বেগ যদি কি 3 গুণ হয় তাহলে কি ভরবেগও 3 গুণ হবে। তো দেখো এই যে প্রশ্ন বলছে কি আমাদের বেগের মান কি পরিবর্তন হবে দ্বিগুণ হয়, যে আমরা কি বেগটা কি করি m ইনটু বেগের মান কি দ্বিগুণ করছি, আর যদি বেগের মানটা আমরা কি দ্বিগুণ করি তাহলে ভরবেগ কি হবে আমাদের দ্বিগুণ হবে। এই এনসি কি হবে আমাদের ক নাম্বার দ্বিগুণ। যদি প্রশ্ন মধ্যে কি 4 গুণ তাহলে আমাদের কি ভরবেগ কি রূপ পরিবর্তন হবে 4 গুণ হবে। দেখো এবার আমরা 18 নম্বর এমসিকিউ দেখি। 10 কেজি ভরের একটি বস্তুর উপর 125 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত। তাহলে দেখো যে কি আছে ভর মানে m এর মান আছে, বল মানে কি f এর মান, আর এই হচ্ছে ত্বরণ কত মানে a। তো আমরা এই সূত্র কি জানি f = m a, বা এই যে দেখো আমরা কার মানটা চাইছে এর মানটা চাইছে ত্বরণের মান, আমরা এটাকে বেশি বার করে দেখো a = কি লিখতে পারি আমরা f/m। এখন আমরা কি দেব মান বসিয়ে দেব। দেখো f এর মান কত আছে আমাদের এই জায়গায় 125 নিউটন, 125 নিউটন ডিভাইডেড f এর মান কত আমাদের 10 কেজি 10। মানে দেখো তাহলে কি হয় আমাদের দেখো ক্যালকুলেশন করলে 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে आंसर কি কোন নাম্বার আছে, आंसर কি গ নাম্বার আমাদের এটার। এবার কি আমরা 19 নম্বরটা দেখব। দেখো 19 নম্বর প্রশ্ন কি বলছে, একটা কি স্থির বস্তু, এটা আমাদের কি স্থির বস্তু বলছে, বস্তুকে যখন ধাক্কা দেওয়া হয় তখন এই যে আসলো তার বেগ কত, শেষ বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর যে কি দশের সময়কাল 10 সেকেন্ড, আর হচ্ছে কি ভর দেওয়া আছে কত 1.2 কেজি, আর হচ্ছে ঘর্ষণ বল হচ্ছে 0.6 নিউটন, প্রযুক্ত বল কত। প্রশ্ন আমাদের কি হচ্ছে যে প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল কি আমরা জানি F = হট। তার মানে কি বলছে প্রযুক্ত বল কত। প্রযুক্ত বল বের করতে গেলে আমাদের অবশ্যই কি লাগবে, আমাদের এর মান লাগবে। তো এর মান আমরা কিভাবে বের করব, দেখো A = V - U / T। দেখো এটা হচ্ছে স্থির অবস্থায়, তাহলে স্থির অবস্থায় আদিবেগ কি আমাদের শূন্য, তাহলে আদিবেগ কি আমাদের শূন্য। দেখো প্রথম শেষ বেগ কি আছে আমাদের 20, তাহলে আমরা কি লিখব 20, আর t এর সময় 10 সেকেন্ড, তাহলে ক্যালকুলেশন করব তো 2 মিটার পার সেকেন্ড। প্রযুক্ত বল নির্ণয় করব। তাহলে দেখো আমরা কি নির্ণয় করতে পারি, আমরা লিখতে পারি কি F A ইকুয়াল, এটা কি আমরা F এর মান বলের মান কত আছে, কিন্তু ভরের মান কত আছে 1.2 ইনটু 2, দেখো গুণের কথা আমাদের এই জায়গায় 2.4। তো দেখো 2.4 আসলো, এটা কিন্তু আমাদের কি অ্যানসার হবে না, কারণ কি বলছে জায়গায় বলছি ঘর্ষণ বল আছে কত 0.6 নিউটন। তাহলে আমাদের কি হতে হবে ঘর্ষণ বলটা এই বলটার সাথে পুরোটা মানটার সাথে কি হতে যোগ করতে হবে, এর সাথে আমরা কিভাবে যোগ করব, ঘর্ষণ বল 0.6 যখন আমরা ঘর্ষণ বলটা যোগ করব মান কত, দেখো 4 আর 0 4 আর 6 0, হাতে 1 থাকে 2 আর 1 3, আমাদের কি হবে 3 নিউটন। তাহলে আমাদের आंसर কি 3 নিউটন। 3 কোন নাম্বার অপশন আমাদের আছে 3 নিউটন, তাহলে आंसर কি ক নাম্বার। এবার আমরা 20 নম্বরটা দেখব। 20 নম্বর প্রশ্ন বলছে কি 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলে বন্দুকটি 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগে প্রাপ্ত হলো, গুলির শেষ বেগ কত। এরকম প্রশ্ন আমরা কি দেখো খুব সহজ একটা সূত্র দিয়ে করব। দেখো পশ্চাৎ বেগ v = -m v / m। তাহলে এই সূত্র থেকে আমরা m খুব সহজ করব। দেখো মাইনাস
এম এর মানটা কোনটা আমাদের শুরু যে মানটা হচ্ছে ভর বন্দুকের ভর তো কত 1 কেজি তাহলে কি হবে যে 1 ইনটু ভি মানে হচ্ছে পশ্চাৎ বেগ তো দেখো পশ্চাৎ বেগ যে কত আছে ভি দাও বেগ ভি দেখো আমাদের কি বেগ বেগ মানে কত আছে পশ্চাৎ বেগ 2 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে পশ্চাৎ বেগ তাহলে পশ্চাৎ বেগ বললে অবশ্যই আমাদের কি হবে মাইনাস হবে এটা মানটা মাইনাস 2 ডিভাইড কি এম এম সোডিয়াম কি আমাদের হচ্ছে বন্ধু গুলির ভর ভর হচ্ছে 5 গ্রাম 5 ডিভাইড এই যে আমাদের যেসি গ্রামে মানটা আছে আমাদের কি আমাদের অবশ্যই কি নিতে হবে কেজিতে তাহলে কেজি দিলে কি হবে কত ভাগ দিতে হবে আমাদের 1000 দিয়ে ভাগ দিতে হবে ইকুয়াল এই মানে যে কি প্লাস হচ্ছে তাহলে কি আমরা এই যে কোন চিহ্ন লেখার দরকার নাই এই যে 2 আর 1 কত 2 আর নিচে করলে কত হয় 0.005 আমরা ক্যালকুলেশন করে এটা দেখি কত আসে 2 ডিভাইডেড 0.005 আসে হচ্ছে 400 তাহলে 400 আমাদের কোনো অপশন আছে খ নাম্বার অপশন আছে তাহলে এমসি কি আমাদের খ নাম্বার তাহলে বলতে কি এটা এমসিকিউ থাকবে এবার আমরা পরের অধ্যায়ে দেখব দেখো এখন আমরা কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ে কয়েকটা এমসিকিউ দেখব দেখো প্রথম এমসিকিউ বলছে 21 নম্বর আলী মজুমদার এত কেজি মালামাল নিয়ে 85 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলেন তার নিজের ভর 55 কেজি তার দ্বারা কৃত কাজের পরিমাণ কত কৃত কাজ সমান আমরা কি জানি দেখো কৃত কাজ W ইকুয়াল আমরা কি জানি এম জি এইচ ইকুয়াল এটা ইভেন মানটা কি বসবো আমরা বলতে হবে সে কত কেজি মাল নিয়ে গেছে 10 কেজি মালামাল নিয়ে গেছে এবং তার ভর কত 55 কেজি আমরা দুটো কি করব যোগ করব তাহলে 10 যোগ 55 ইনটু জি এর মান কত 9.8 ইনটু এইচ মানে উচ্চতা কত 85 মিটার 85 মিটার এখন আমরা ক্যালকুলেটর এটা গুণ করি তাহলে 10 আর 50 যোগ 10 আর 50 যোগ করলে 65 গুণন 9.8 গুণন 85 তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের 54145 54145 এই যে কোন নাম্বারটা অ্যানসার আমাদের 54145 এবার আমরা কি করব পরের প্রশ্ন পড়ব দেখো এবার 22 নম্বর প্রশ্নে কি বলছে কোন কাজের বস্তুর ত্বরণ না থাকলে এটা হচ্ছে বহুপদী এমসিকিউ দেখো বলছে কি এক নম্বর কাজ শূন্য হবে বল শূন্য হবে আদি বেগ এবং শেষ বেগ শূন্য হবে দেখো এবার আমরা কি জানি কাজ সময় কি জানি দেখো হচ্ছে কি কোন বস্তুর ত্বরণ না থাকলে মানে কি ত্বরণ এ ইকুয়াল কি 0 দেখো আমরা W কে লিখি W ইকুয়াল Fs তো দেখো এটা যদি আমরা কি f এর মানটা বসাই f ইকুয়াল কি আমরা জানি f ইকুয়াল যে m a s তাহলে দেখো এই জায়গায় যখন আমরা কি এর মানটা বসাবো এর মানটা কি আমাদের 0 যখন এই যে 0 বসাবো তাহলে কি কাজ পুরোটাই 0 হয়ে যাচ্ছে তাহলে প্রথম অপশনে কি আমরা w ইকুয়াল 0 তাহলে বল তাহলে f ইকুয়াল কি আমরা m a এই যে আমরা f এর মানটা বের করে যাই যখন এর মানটা কি 0 বসাবো তখন কি বলও শূন্য হয়ে যায় তাহলে কি আমাদের 2 নম্বর অপশনটা কারেক্ট আর দেখো আদি বেগ u ইকুয়াল শেষ বেগ আমাদের ত্বরণ a ইকুয়াল কি বলে আমরা ত্বরণ v - u ডিভাইডেড t দেখো এই যে বলছি ত্বরণ 0 ত্বরণ কি আমাদের 0 তো এই 0টা আমরা কি বসালে দিয়ে যাও এই যখন আমরা 5 বসাবো এই যখন 5 বসাবো তখন কি 5 বিয়োগ 5 করলে 0 হয় তো পুরোটা মান 0 আসে যখন আমরা কি যে 0 বসাবো এই 0 বসাবো তার মানে কি 0 তাহলে এইটা কি 0 আসে বা আমরা v যখন আমরা কি 9 বসাবো বা এই যে আমরা 9 বসাই যখন 9 থেকে 9 বিয়োগ করলে 0 হয় তখন মানটা কি 0 তাহলে কি আদি বেগ এবং শেষ বেগ কি সমান তাহলে আমরা কি এই অপশনটাও কারেক্ট তাহলে আমাদের आंसर কি তিনটা অপশনই দেখো এবার আমরা 24 নম্বর প্রশ্ন দেখি বলছে কোন বস্তুর ভর অর্ধেক এবং বেগ 4 গুণ করলে এর গতিশক্তি কত তাহলে আমরা গতিশক্তি কি আমরা কি জানি গতিশক্তি E কে ইকুয়াল হাফ mv স্কয়ার ইকুয়াল হাফ দেখো এই যে বলছে কি বস্তুর ভর কি অর্ধেক তাহলে দেখো এর মান অর্ধেক মানে কি হাফ তাহলে v এর মান কত বলছে আমাদের 4 গুণ আমরা কি করব 4 স্কয়ার বসাবো দেখো হাফ তো এই হাফ আর হাফ গুণলে কত হয় 1 ডিভাইডেড 4 ইনটু 4 এর পর স্কয়ার করলে তার মান কত হয় 16 4 দিয়ে যদি আমরা 8 কে শুধু ভাগ দিই কত হয়
তাহলে 4 4 16, 4 গুণ। দেখো আমাদের অ্যান্সার হবে কি 4 গুণ, ক নম্বরে অপশন কি আছে, ক নম্বরে অ্যান্সার। আসলে এটা বুঝতে পারছো। এবার দেখো আবার পরের প্রশ্ন দেখবো আমরা। তো ওই যে বলছে কি গতিশক্তি 9 গুণ হলে বেগ কত। দেখো গতিশক্তি আর বেগের আমরা সম্পর্কে জানি, গতিশক্তি একে ইকুয়াল আমরা কি জানি হাফ এম ভি স্কয়ার। তো এটা সমান কি লিখতে দেখো এম কে সমানুপাতিক ভি স্কয়ার। তো গতিশক্তি আমাদের কাছে 9 গুণ, 9 গুণ সমানুপাতিক কি ভি স্কয়ার। বা দেখো যখন আমরা কি স্কয়ারটা বাদ দিই কি হয়ে যাবে, এটা √9 পোর্শনাল ভি। ধরো কত হয় তাহলে 9 এর উপর কিউব মানে 3, ভি মান কত হবে 3 গুণ। এক্সাম্পল নাম্বার ক নাম্বার অ্যানসার। তো এবার আমরা প্রশ্ন বসি যে 20 কেজি ভরের একটি বস্তু এত বেগে 5√2 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পতিত হলো। স্প্রিং এর ধ্রুবক 1 × 10⁵ মিটার ইনভার্স 2 হলে এটি কতটুকু সংকুচিত হয়। দেখো এটা আমাদের কি দুটো সূত্র দিয়ে প্রয়োগ করে করতে হবে। দেখো তাহলে কি স্প্রিং এর সংকুচিত শক্তি আমরা লিখব প্রথমে হাফ kx স্কয়ার ইকুয়াল হাফ mv স্কয়ার। দেখো আমরা কি লিখছি স্প্রিং এর সংকুচিত শক্তি সমান কি লিখছি বস্তুর গতিশক্তি ইকুয়াল এই পাশে হবে হাফ কি কাটা যায় তাহলে কি থাকে kx স্কয়ার ইকুয়াল mv স্কয়ার বা দেখো কি থাকে x স্কয়ার ইকুয়াল mv স্কয়ার ডিভাইডেড k। সুতরাং x ইকুয়াল √mv স্কয়ার ডিভাইডেড k। আমরা কি করব মানগুলো বসিয়ে দেব। এর মান কত আছে আমাদের 20 কেজি, 20 * v মান কত আছে আমাদের 5√2 হোল স্কয়ার ডিভাইডেড k, k মান কত আমাদের 1 × 10⁵ হচ্ছে কি রুট। মানে আমরা কি ক্যালকুলেটর বের করি রুট ব্র্যাকেট ডাবল ব্র্যাকেট 20 ইনটু আমরা ব্র্যাকেট দেব 5√2 ব্র্যাকেট স্কয়ার ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড ব্র্যাকেট দেব একটা 1 × 10⁵ ব্র্যাকেট একটা শেষ ব্র্যাকেট একটা ইকুয়াল এই মানটা আসে আমাদের কত 0.1 আমাদের অপশন কি হবে 0.1 মিটার। 0.1 গ নাম্বার অপশন নিচ্ছে, অপশন কি আমাদের গ নাম্বার। আশা করি তোমরা এমসিগুলো বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন আমরা পরের অধ্যায় দেখব। দেখো এখন আমরা পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের কয়েকটা এমসিকিউ দেখব। দেখো 26 নম্বর এমসিকিউ বলছে কি কর্কের ঘনত্ব 0.25 × 10⁻³ কেজি মিটার কিউব হলে পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ পানিতে থাকবে। তো এই অ্যান্সার করা আমাদের একটু কি বেসিক জানতে হবে। দেখো যদি বলে কতটুকু নিচে থাকবে এবং কতটুকু উপরে থাকবে। তো প্রশ্ন যদি এরকম মান দেওয়া থাকে 35 × 0.85 × 10³ কেজি মিটার কিউব। যদি তোমার প্রশ্নে কি এরকম কোন একটা বস্তুর ঘনত্ব দেওয়া থাকে তাহলে তোমরা কি করবা পানির ঘনত্ব দিয়ে কি করবা ভাগ দিবা। পানির ঘনত্ব কত 1000 দিয়ে কি করবা ভাগ দিবা। তাহলে এই 1000 এই দিকে কাটা যায়, এই যে কত থেকে 85, তাহলে যে কত থেকে 0.85 0.85 সমান কি হয় দেখো 0.85 ইকুয়াল লেখা যায় কি 85 ডিভাইডেড 100, এটা কি লেখা যায় 85%। তাহলে দেখো তোমার পানির কতটুকু নিচে থাকবে, তাহলে 85% পানির নিচে থাকবে। আর যদি বলে পানির উপরে কতটুকু থাকবে তখন কি করবা 100 বিয়োগ কি দিবা 85, এটা কত 15%। এইটু 15% তোমার কি থাকবে পানির উপরে থাকবে। সমান রাখবে পরীক্ষায় যে প্রশ্নের যে মানটা দেওয়া থাকবে সে মানটা কি করবা 1000 দিয়ে ভাগ দিবা। ভাগ দেওয়া যে মানটা পাবো সে মানটা কি করবা
ভগ্নাংশ আকারে তৈরি করবা। তারপর কি পার্সেন্টটা পাবো সেটা কি করবে তোমরা 100 থেকে বিয়োগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে কি উপরে থাকে, আর যে মানটা আমরা আগে পাবো সে মানটা হচ্ছে কি পানির নিচে থাকে। তাহলে এখন আমরা এই এমসিকিউটা সমাধান করি। দেখো তাহলে যে বলছে কি কর্কের ঘনত্ব কত আছে 0.25 × 10³ কেজি মিটার কিউব। দেখো মানটা আমরা যে লিখি 0.25 × 10³ ডিভাইড কি দিব না 1000, তো 1000 তাহলে এটা কি কাটা যায়, তাহলে কি কত হবে 0.2 ইকুয়াল 25 ডিভাইডেড 100। তো পয়েন্ট এই পয়েন্টের পরে থেকে একটা ওয়ান নিচ্ছি, আর পয়েন্ট করার সময় দুটোর সময় একটা দুইটা, তাহলে দুটো জিরো নিচ্ছি, তারপর 25 এর সময় কি লিখতে পারি 25%। দেখো বলছি কি পানি কত সময় পানিতে থাকবে, মানে পানি থাকবে মানে পানি নিচে থাকবে কত সময় 25%। তাহলে আমাদের অ্যান্সার কি খ নাম্বার। এতে আমরা 27 প্রশ্নটা দেখি। একটি পুকুরের গভীরতা 3 মিটার হলে উহার তলদেশে চাপ কত। চাপ ইকুয়াল কি জানি, চাপ পি ইকুয়াল রো এইচ জি। দেখো পানির ঘনত্ব যেটা নাই, তাহলে পানির ঘনত্ব আমাদের কি থাকতে হবে মুখস্থ থাকতে হবে। পানির ঘনত্ব কত 1000 ইনটু গভীরতা কত 3 মিটার ইনটু জির মান কত আমাদের 9.8। এটা আমরা ক্যালকুলেট করি। 1000 ইনটু 3 ইনটু 9.8 2.94 ইনটু 10⁴। তাহলে আমাদের অ্যান্সার কি ক নাম্বারটা। এবার আমরা 28 নম্বর প্রশ্ন দেখব। 28 নম্বর প্রশ্ন বলছে কি একটি হাইড্রোলিক প্রেসের ছোট বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 10 সেন্টিমিটার এবং কি 350 সেন্টিমিটার। ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে। তো দেখো আর কি ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো 10 ডিভাইডেড 335 ইকুয়াল আমরা লিখতে পারি কি, তাহলে এই যে মান কত দেওয়া আছে আমাদের এটা ছোট পিস্টনের। ছোট পিস্টন যদি আমরা ক্ষেত্রফল লিখছি কি আমরা এই যে লিখব ছোট পিস্টনের বল কত আছে 100 ডিভাইডেড বড় পিস্টনের বল, তাহলে ধরে আমরা কি x, তাহলে আর লিখব দেখো 10x ইনটু 350 ইনটু 100 বা x ইকুয়াল 350 ইনটু 100 ডিভাইডেড 10। তাহলে 0 0 কাটা, তাহলে কি থেকে যায় 3500। তাহলে আমাদের অ্যান্সার কি 3500, কোনটা আছে ঘ নাম্বার। এবার আমরা 29 নম্বরটা করব। 29 নম্বর প্রশ্ন বলছে কি এক টুকরো কাঠের পানিতে ভাসিয়ে দিলে, এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে। কাঠের ঘনত্ব দেওয়া আছে কত 0.4 ইনটু 10³ কেজি পার মিটার কিউব। দেখো এই মানটা আমরা কি করব 0.4 ইনটু 10³ কি করব আমরা কি বলছিলাম 1000 দিয়ে ভাগ দিতে হবে, পানি ঘনত্ব দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এইটা দিয়ে কাটা যায়, তাহলে কি থাকবে 0.4। তো 0.4 সমান কি লিখতে পারি আমরা, দেখো পয়েন্টের পরিবর্তে একটা 1 আর সঙ্গে আছে একটা 0, তাহলে 4। যদি আমরা 100 বানাতে পারি তাহলে একটা 0 এই যে একটা 0 দেবো, তাহলে আমরা কি বলতে কি 40%। তাহলে আমাদের অ্যান্সার কি হবে গ নাম্বার। আমরা 30 নম্বর প্রশ্ন সমাধান করব। দেখো 30 নম্বর প্রশ্ন বলছে কি একটা পাত্র দেওয়া আছে, বলছে ঘনত্ব এত হলে তলদেশের চাপ কত। তাহলে আমরা দেখো কি জানি চাপ P ইকুয়াল জানি কি H রো জি। দেখো H মানে কি উচ্চতা কত আছে 75 ইনটু ঘনত্ব কত আছে 800। তো এই যে আমার কি সেন্টিমিটার আছে, তাহলে কি আমাদের কি হতে হবে উচ্চতা অবশ্যই কি নিতে হবে আমাদের মিটারে নিতে হবে। তাহলে কি 100 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 75 ডিভাইডেড কি 100 ইনটু 800 ইনটু তাহলে জির আছে 9.8। তাহলে আমরা ক্যালকুলেট করি মানটা 75 ডিভাইডেড 100
75 ডিভাইডেড 100 ইন্টু 800 ইন্টু 9.8 5880। তার মধ্যে 5880 কোথায়? ক নাম্বার আছে, তাহলে এনসার কি আমাদের ক নাম্বার। আসলে সবাই বুঝতে পারছো এই অধ্যায় কি আমাদের এই কটা এমসিকিউ থাকবে, আর বাকিগুলো এই হিসেবে তোমার কি প্র্যাকটিস করবে। এবার আমরা পরের অধ্যায় দেখব। দেখো এখন আমরা কোন দেখবো? তরঙ্গ ও শব্দ। এই অধ্যায় থেকে আমরা কি এখন কয়েকটা এমসিকিউ নির্ণয় করব। দেখো 31 নম্বর এমসিকিউটা বলছে কি 2 কিলো হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ লোহার পাইপে 5130 মিটার পার সেকেন্ড সঞ্চালিত হলে উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য সূত্র কি জানি? দেখো v ইকুয়াল f ল্যামডা, বা ল্যামডা করে আমরা কি লিখতে পারি? v ডিভাইডেড f ইকুয়াল v এর মান কত আমাদের যে দেওয়া আছে কত? 5130। আমরা কি লিখবো? যায় 5130 ডিভাইডেড f, f এর মান কত আছে আমাদের? 2 কিলো হার্জ। আমরা কি লিখবো? দেখো 2 ইনটু 1000। আমরা তোমাদের প্রশ্ন থাকতে পারে আমরা এটা কি জন্য লিখলাম, যদি আমাদের কিলো হার্জ আছে, কিলো হার্জ কে শুধু আমার কি নিতে হবে? হার্জ নিতে হবে। তাহলে আমরা কি করছি? 1000 দিয়ে গুণ দিছি। এটা ক্যালকুলেশন করে দেখি আমরা কত আসে মান। 5130 ডিভাইডেড 2000 2 পয়েন্ট মানটা আসে দেখো 2.565। দেখি আমাদের অপশন কোনটা আছে। কি আছে? 2.57। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি? দেখো 2.57 দাও, এটা আমরা 5 বাদ দেবো, তখন 5 এর প্রতি কি যে একটা 1 যোগ করতে হয়, 6 যোগ করলে তো 7। তাহলে आंसर কি? ক নাম্বার। এবার আমরা পরের অ্যানসারটা দেখি। দেখো এবার পরের অ্যানসার বলতে সময় কি বলছে? একটা কি দেওয়া আছে? কম্পাঙ্ক দেওয়া আছে। বলছে চিত্রে প্রদর্শিত দূরত্ব অতিক্রম করতে তরঙ্গের 6 সেকেন্ড সময় লাগে, তরঙ্গটির কম্পাঙ্ক কত? দেখি আমরা যে কয়টা কম্পাঙ্ক আছে দেখো। এই থেকে শুরু করে কি? এই যে শুরু করে দিলে একটা, এই যে শুরু করে থেকে এই যে কটা? দুইটা, তাহলে এই যে থেকে কটা? তিনটা। তিনটা কম্পাঙ্ক হতে কত সেকেন্ড লাগে? 6 সেকেন্ড। তাহলে দেখো যে তিনটা কম্পাঙ্ক হতে আমার সময় লাগবে তো 6 সেকেন্ড। তাহলে একটা হতে কম্পাঙ্ক, একটা কম্পাঙ্ক হতে কত সময় লাগবে? 6 ডিভাইডেড 3 ডিভাইডেড কত? 2 সেকেন্ড। তাই 2 সেকেন্ড আমার টি এর মান কত? 2 সেকেন্ড। বলছে যে তরঙ্গের কম্পাঙ্ক কত? তাহলে কম্পাঙ্ক এগুলো আমরা কি জানি? f ইকুয়াল 1 ডিভাইডেড কি জানি? 2। তাহলে 1 ডিভাইডেড এই মান কত? টি মান কত? 2। তাহলে 1 এর 2 মান কত? 0.5। 0.5 এর মধ্যে কোন অপশন আছে? এই দেখো খ নাম্বার আছে। তাহলে এটা কি আমাদের आंसर। এবার আমরা পরের অ্যানসারটা দেখব। দেখো বলছে কি শব্দ তরঙ্গের বিস্তার 3 গুণ বাড়ালে শব্দের তীব্রতা কত গুণ বাড়বে? তাহলে শব্দের বিস্তার এবং তীব্রতার সম্পর্কে আমরা দেখি। তীব্রতা তো সহজ গুণ করে এ ই এ, তো সমান কি হবে? এ স্কয়ার। বিস্তার কি হবে? এ স্কয়ার। দেখো বিস্তার কি যেটা থাকবে, যে মান থাকবে সেই মানটাকে আমরা বড় করলে কি পাবো? আমরা তীব্রতা পাবো। তো দেখো এই যে তীব্রতা মানে বলছে কত? 3 গুণ। তাহলে আমরা কি করব? 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কত? 2 কে 3 গুণ, 3 3 কা 9। তাহলে আমাদের কি হবে? 9। গ নম্বর आंसर। তো দেখো এবার 34 নম্বর প্রশ্ন বলছে কি একটা কম্পাঙ্ক দিছে, বলছে সমদশা বিন্দুগুলো হচ্ছে। দেখো বলছে যে অপশন দিয়ে বলছে সমদশা বিন্দু কোনগুলো। দেখো আমরা অপশন থেকে মিলাবো। দেখো এ বি সি, এ বি সি। দেখো এটা সমদশা না। তাহলে দেখো কি আছে? বি ডি ই, বি ডি এফ, বি ডি এফ এটা কি সমদশা না। তাহলে দেখো এ সি ই, এ সি ই দেখো সমদশা না। তো দেখো এবার শেষ অপশনটা দেখে আমাদের হচ্ছে এ ই আই। তো এ ই আই দেখো তিনটে কি নিচে আছে, তো এটা কি আমাদের সমদশা। তাহলে দেখো এটা কি আমাদের आंसर হবে। সমদশা বলতে কি বোঝানো হচ্ছে? মানে আমরা যে বিন্দুগুলো কি সেম প্লেসে আছে সেগুলো হবে কি আমাদের সমদশা। আশা করি বুঝতেছো। এবার আমরা কি পরের অধ্যায় দেখবো। দেখো এখন আমরা আলোর প্রতিফলন এই অধ্যায়ে কয়েকটা এমসিকিউ সমাধান করব। দেখো 35 নম্বর প্রশ্ন বলছে কি অবতল দর্পণ হতে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব ঘটিত হয়, দর্পণটির ফোকাস দূরত্ব কত? দর্পণটির ফোকাস দূরত্ব কত হয়? এটা কি অর্ধেকই হবে আর কি ফোকাস দূরত্ব।
কত হচ্ছে 30 সেন্টিমিটার। দুই দিয়ে ভাগ দিয়ে কত হয়, দুই দিয়ে ভাগ দিয়ে কত হয় আমাদের 15 সেন্টিমিটার। কিন্তু আমাদের অপশন কি আছে, মিটার আছে, তাহলে কি করতে হবে এটাকে মিটার নিতে হবে, তাহলে আমরা কি করতে হবে 100 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কত হয় এটা 0.15 মিটার। তাহলে আমাদের आंसर কি হবে 0.15 মিটার। তাহলে आंसर কি আমাদের খ নম্বর এদিকে মিটার। দেখো একটি সমতল দর্পণে 30 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে প্রতিবিম্ব লক্ষ্যবস্তু থেকে কত সেন্টিমিটার দূরে ঘটিতে হবে। দেখো প্রশ্ন বলছে কি আমাদের জায়গায় সমতল, সমতল দর্পণ বললে কি হয় প্রতিবিম্ব সেম দৈর্ঘ্য কি তৈরি হয় 10 সেন্টিমিটার ধরে কি আমাদের आंसर কি হবে 10 সেন্টিমিটার। এবার 37 নম্বর প্রশ্ন কি বলছে, একটি দর্পণ দেওয়া আছে, বস্তুর কথা আছে দেয়া ফোকাস বৃত্তের ভিতরে, বলছে কি নিচে চিত্রের আলোকে বস্তুর অবস্থান এবং প্রকৃতি নির্ণয় করো। তো ফোকাস বৃত্তের ভিতরে যদি কোনো বস্তু থাকে তাহলে তার প্রতিবিম্ব কি হবে বড় হবে এবং কি হবে অবাস্তব, বড় এবং কি হবে অবাস্তব। কি গ নাম্বার। তারপর দেখো 38 নম্বর, একজন ব্যক্তির উচ্চতা 168 সেন্টিমিটার, পূর্ণ বিম্ব দেখার জন্য তার কমপক্ষে কত দৈর্ঘ্যের সমতল দর্পণ প্রয়োজন হবে। একজন ব্যক্তির উচ্চতা কত হচ্ছে 168 সেন্টিমিটার, সমতল দর্পণ কত প্রয়োজন হবে তার অর্ধেক, তাহলে 168 কে আমরা যদি 2 ভাগ দেই 168 ডিভাইডেড 2, যদি 2 ভাগ দিই কত হয় 8 আর 4 84। দেখো 84 সেন্টিমিটার কোথায় আছে আমাদের গ নাম্বার, তাহলে কি আমাদের গ নাম্বার। আশা করি বুঝতে পারছো। এবার আমরা কি পরের অধ্যায়টা দেখবো। দেখো এখন আমরা কি করব, চলো বিদ্যুৎ এই অধ্যায়ে কয়েকটা এমসিকিউ সলভ করব। দেখো 39 নম্বর প্রশ্ন বলছে কি 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করতে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কি বলে। তো দেখো আমরা সূত্র কি জানি, I ইকুয়াল Q ডিভাইডেড T। তো বলছে কি 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার, বা আমরা এটা লিখতে পারি নাকি Q ইকুয়াল I T। তো দেখো I এর মান কত 1 সেকেন্ড, T এর মান কত 1 অ্যাম্পিয়ার। দেখো I এর মান কত 1 অ্যাম্পিয়ার, T এর মান কত 1 সেকেন্ড, তার সঙ্গে কত 1 হয়, তাহলে কত Q এর মান কত পেলাম আমরা 1। তো দেখো চার্জের একক কি কুলম, বুঝছো চার্জ, চার্জের কি হয় চার্জ হচ্ছে কুলম, তাহলে কি হবে আমাদের 1 কুলম, তাহলে এটা आंसर হবে কি আমাদের 1 কুলম। এবার দেখো 40 নম্বর প্রশ্ন কি বলছে 5 সেকেন্ড সময়ে 10 কুলম চার্জ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ কত। এই যে সূত্র বের করব। দেখো তাহলে I ইকুয়াল কি জানি আমরা I ইকুয়াল Q ডিভাইডেড T। দেখো Q এর মান চার্জ কত আমাদের 10, T কত আমাদের 5 সেকেন্ড, 10 কে 5 দিয়ে ভাগ দাও, 3 দিয়ে 5 দিয়ে ভাগ দিতে তার মান কত হবে 2 অ্যাম্পিয়ার। এখানে কি হবে আমাদের খ নাম্বার 2 অ্যাম্পিয়ার। এবার দেখো 41 নম্বর কি 2 ওহম রোধের 3টি রোধ পরস্পর সমান্তরালে সংযুক্ত করলে তুল্য রোধের মান কত ওহম। দেখো কটা রোধ বলছে কটা 3টা, তাহলে 1 ডিভাইডেড 2 যোগ 1 ডিভাইডেড 2 যোগ 1 ডিভাইডেড 2 সমান্তরালে বলছে, তাহলে কি আমরা এইভাবে করব, এই কি হবে 1 ডিভাইডেড r। দেখো আমরা কি করব লসাগু করব। দেখো 2 তাহলে 1 যোগ 1 যোগ 1 তাহলে 3 ডিভাইডেড 2, তাহলে এই কার মান পেলে আমরা 1 ডিভাইডেড r এর মান, যদি আমরা উল্টো করি তাহলে কি হয় r ইকুয়াল 2 ডিভাইডেড 3। এই মানটা ক্যালকুলেট বার করে দেখি কত আসে, 2 ডিভাইডেড 3 6.66। তো 6.66 মানে আমরা কি লিখতে পারি, অপশন দেখি আগে কি আছে, তো 6.67 আছে, 0.67 আছে, তাহলে দেখো এটা আমরা কি লিখতে পারি, আমাদের आंसर কি দেখো 0.66666, এটা অনেক সিরিজ আছে, তো এটাকে আমরা লিখতে পারি 0.67। যখন আমরা পড়াশোনাগুলো বাদ দেবো, যদি 5 এর উপরে হয় তাহলে কি করতে হয়, বাদ দিলে এক যোগ করতে হয়, তাহলে কি হতে আগের সময়ের সাথে 1 যোগ করতে হয়, তাহলে 6 এর সাথে 1 যোগ করে 7 হয়েছে, 6 এর সাথে 1 যোগ করলে 7 হয়, তাহলে আমাদের आंसर কি 0.67, তাহলে आंसर কি গ নাম্বার। এবার আমরা কত 42 নম্বরটা দেখবো। তো 42 নম্বর প্রশ্নটি কি বলছে, কোন পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য 220 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ 20 অ্যাম্পিয়ার হলে রোধ কত। তো
তাহলে আমরা সূত্র কি জানি দেখো, আমরা I ইকুয়াল জানি কি V ডিভাইডেড R, মানে কিভাবে বের করতে হচ্ছে আমাদের রোধ, তাহলে R আমরা কি লিখতে পারি R ইকুয়াল V ডিভাইডেড I। V মান কত আমাদের আছে 220 ভোল্ট, 220 ডিভাইডেড অ্যাম্পিয়ারের মান কত আছে আমাদের 20 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, এটাকে ভাগ করি আমরা 220 ডিভাইডেড 20, 11 আসে, आंसर কত আমাদের 11, গ নাম্বার आंसर আমাদের। এবার আমরা কত 43 নম্বর দেব, শেষ প্রশ্ন। 43 নম্বর প্রশ্ন বলছে কি দেখো, একটা বর্তনী দেওয়া আছে, বলছে বর্তনীর তড়িৎ প্রবাহ কত, দেখো এই দুটো বর্তনী কি আছে সমান্তরাল লেখা আছে, আর এদিকে আছে শ্রেণী আকারে, আর কি দেওয়া আছে আমাদের ভোল্ট দেওয়া আছে। আমরা দেখো তড়িৎ প্রবাহ নিয়ত বুঝতে, এটা I ইকুয়াল আমরা কি জানি V ডিভাইডেড R, তাহলে আমরা R এর মানটা বের করতে হবে। দেখো R টা ওকে কি দিয়ে এই দুটো কি সমান্তরাল, আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড R ইকুয়াল 1 প্লাস 1 1 প্লাস 1, এগুলো সূত্র কোথায় 1 হয়, আর এগুলো সূত্র কোথায় 1 প্লাস 1, 2 ডিভাইডেড 1, এটা কার মান বলে আমরা 1 ডিভাইডেড R এর মান, তাহলে R এর মান কিভাবে আমরা উল্টে দেব এখন 1 ডিভাইডেড 2 ইকুয়াল কত হয় 0.5, এটা কার মান পেলাম আমরা, দেখো এই দুটো সমান আছে, এই মানটা পাইছি, ধরো যে কি আছে একটা শ্রেণীতে আছে, এখানে কি হবে আমরা এই মানটার সাথে এটা যোগ করব, তাহলে 0.5 যোগ 1 এর কত হয় 1.5, তাহলে আমরা টোটাল R এর মান কত পেলাম 1.5। এখন এই দেখি আমরা এই যে বসিয়ে দেব, দেখো তাহলে কত 220 ভোল্ট না কত, তাহলে কি V মান কত 6, 6 ডিভাইড কি করব আমরা 1.5 ইকুয়াল 6 ডিভাইডেড 1.5, 6 ডিভাইডেড 1.5, এর ক্যালকুলেটর মান হচ্ছে 4, এটা মান কত আসে আমাদের 4, তাহলে অপশন দেখতে হবে 4 কত আছে গ নাম্বার, তাহলে এখানে কি আমাদের গ নাম্বার। তো আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সাথে সাথে অ্যানসার দেওয়ার চেষ্টা করব। আর আজকের ক্লাসটা আমাদের কি এই পর্যন্তই থাকবে, আমি যেগুলো অ্যানসার করেছি এই টাইপের কি তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসে।